উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে স্বাগত। আজ মঙ্গলবার 22শে জুলাই 2025। আজকের মর্নিং রিপোর্টে আমরা চোখ রাখব বিশ্ব আর অবশ্যই ভারতীয় অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ আপডেটের দিকে। তো বাজারের কোথায় নজর রাখা দরকার, আসুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। একদম। প্রথমে চলুন আন্তর্জাতিক পরিস্থিতিটা একটু দেখে নিই। আমেরিকার শেয়ার বাজারে কিন্তু একটা প্রতীক্ষার মেজাজ, তাই না? হ্যাঁ, ঠিকই। মানে অ্যালফাবেট আর টেসলার মতো বড় বড় কোম্পানির আর্নিংস রিপোর্ট আসছে, তো তাই বোধহয় সবাই একটু দম ধরে বসে আছে। S&P 500 অবশ্য কাল সামান্য বেড়েছে। গত সপ্তাহে বড় ব্যাংকগুলোর রেজাল্ট বেশ ভালো ছিল, সেটা হয়তো কিছুটা ভরসা জুগিয়েছে। ঠিক। তবে ওই যে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ট্রেড ট্যারিফের কথাটা ঘুরছে, সেটা নিয়ে একটা ইকোনমিক আনসার্টেনিটি বা অর্থনৈতিক অনিশ্চয়তা কিন্তু থেকেই যাচ্ছে। হ্যাঁ, সেটা তো একটা বড় ফ্যাক্টর। মানে এই ট্যারিফগুলো কোম্পানিগুলোর অপারেটিং আউটলুক কিভাবে বদলাতে পারে, সেদিকে বাজারের একটা কড়া নজর থাকবে। এটা কিন্তু মার্কেটে বেশ প্রভাব ফেলতে পারে। আচ্ছা, অন্য অ্যাসেট ক্লাসগুলোর দিকে যদি তাকাই, সেখানে তো বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে মনে হচ্ছে। পয়সাটা ঠিক কোথায় যাচ্ছে? খুবই ইন্টারেস্টিং মুভমেন্টস, একদম ঠিক বলেছেন। যেমন ধরুন বিটকয়েন ইতিহাসে প্রথমবার $1,20,000 মানে $1,20,000 পার করে গেল। তাই নাকি? বিরাট ব্যাপার। হ্যাঁ, আর সোনার দামও কিন্তু প্রায় রেকর্ড হাইয়ের কাছাকাছি। প্রতি ট্রয় আউন্স $2,400 আশেপাশে ঘোরাফেরা করছে। ইথিরিয়ামও $4,000 গণ্ডি পেরিয়েছে, মানে গত ডিসেম্বরের পর এই প্রথম। রুপোর দামেও নাকি বেশ বড়সড় লাভ? একদম। রুপোর দাম 2011 সালের পর সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। তার মানে কি সম্পত্তিকারীরা এখন একটু অন্যদিকে ঝুঁকছেন? মানে বন্ড মার্কেট থেকে কি টাকা সরছে? ঠিক ধরেছেন। দেখুন, আমেরিকার 10-year ট্রেজারি ইয়েল্ড প্রায় 4.5% ছুঁতে চলেছে। ও, মানে সোজা কথায় বন্ডের দাম কমছে আর বিনিয়োগকারীরা বন্ড বিক্রি করছেন। এটাকে একটা ফ্লাইট অফ ক্যাপিটাল বলতে পারেন। এই টাকাটা বন্ড থেকে বেরিয়ে কিছুটা ইকুইটিজ বা শেয়ারে যাচ্ছে, আর বেশ একটা বড় অংশ যাচ্ছে কমোডিটিজ, মানে সোনা, রূপো আর হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সির দিকে। আর তার ফলে ডলারের ওপর চাপ বাড়ছে। স্বাভাবিকভাবেই US ডলারের ওপর একটা চাপ তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে আন্তর্জাতিক পরিস্থিতি, এর মধ্যে ভারতের ছবিটা কেমন? বিশেষ করে রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে বেশ ভালো খবর আসছে শুনছি। হ্যাঁ, ভারতের জন্য এটা অবশ্যই একটা খুবই পজিটিভ দিক। দেখুন, ভারত 2030 সালের যে টার্গেট 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি, সেটার দিকে কিন্তু খুব দ্রুত এগোচ্ছে। কতটা দ্রুত? এই ক্যালেন্ডার বছরের প্রথম 6 মাসে, মানে জানুয়ারি থেকে জুন 2025-এর মধ্যে প্রায় 22 গিগাওয়াটস নতুন ক্ষমতা যোগ হয়েছে। এটা কিন্তু গত বছরের একই সময়ের তুলনায় 56% বেশি। বাহ, 56% বৃদ্ধি, দারুণ তো। এর বেশিরভাগটাই সোলার। হ্যাঁ, সিংহভাগই সোলার পাওয়ার, প্রায় 18.4 গিগাওয়াট, আর বাকিটা মানে প্রায় 3.5 গিগাওয়াট সেটা উইন্ড এনার্জি থেকে। কিন্তু হঠাৎ করে এতটা বৃদ্ধি, এর পেছনে মূল কারণটা কি মনে হচ্ছে? এর একটা বড় কারণ হলো সরকারের ইন্টারস্টেট ট্রান্সমিশন সিস্টেম বা ISTS চার্জ মকুব করার সিদ্ধান্ত। মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিদ্যুৎ নিয়ে যাওয়ার যে চার্জটা, হ্যাঁ, ওই চার্জটা ওটা ধাপে ধাপে কমানো হচ্ছে। 25% ছাড় দিয়ে শুরু হয়েছে, আর জুন 2028-এর মধ্যে এটা পুরোপুরি উঠে যাবে। ও আচ্ছা, তার মানে প্রজেক্ট কস্ট কমছে? একদম। প্রজেক্টের খরচ কমছে, আর ডেভেলপাররা স্বাভাবিকভাবেই সেই সুযোগটা নিচ্ছেন। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো ভারতের মোট ক্লিন এনার্জি ক্ষমতা, মানে এর মধ্যে বড় জলবিদ্যুৎ আর নিউক্লিয়ার পাওয়ারও যদি ধরি, সেটা এখন জীবাশ্ম জ্বালানির ক্ষমতাকে টপকে গেছে প্রায় 334 গিগাওয়াট। তাই নাকি? তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে এখনও দেশের বিদ্যুতের 3/4 আসে কয়লা থেকে, আর কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোর ইউটিলাইজেশন রেট, মানে ব্যবহারের হার, সেটাও অনেক বেশি। তাই ভবিষ্যতের বিপুল চাহিদা মেটাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও কিন্তু বাড়ানো হচ্ছে। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং পরিবেশিত অর্থনীতির এই বিশেষ আলোচনা। আচ্ছা, অর্থনীতির এই বড় চিত্রের পর এবার একটু দেশের কিছু নির্দিষ্ট কোম্পানির দিকে তাকানো যাক, যেমন বাজাজ ফাইন্যান্স। ওখানে নাকি একটা বড় পরিবর্তন এসছে। হ্যাঁ, একটা বেশ বড় খবর। বাজাজ ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর অনুপ কুমার সাহা, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ওহ, আপাতত রাজীব জৈন দায়িত্ব নিচ্ছেন 31শে মার্চ 2028 পর্যন্ত। তবে বাজারে একটা জল্পনা চলছে যে সাহা সাহেব সম্ভবত ইন্দাসইন্ড ব্যাংকের পরবর্তী MD ও CEO পদের একজন জোরালো প্রার্থী হতে পারেন।
ইন্টারেস্টিং। রাজীব জৈন তো বাজাজ ফাইন্যান্সের পুরনো লোক, তাই না? একদম। তিনি 2015 থেকে এই বছরের মার্চ পর্যন্ত এমডি ছিলেন। মানে কোম্পানির আজকের এই সাফল্যের পেছনে তার একটা বড় ভূমিকা আছে। একজন সফল এমডির হঠাৎ চলে যাওয়া, বিনিয়োগকারীরা নিশ্চয়ই একটু নড়ে চড়ে বসেছেন। আচ্ছা, অল্ট্রাটেক সিমেন্টের Q1 রেজাল্ট কেমন? বেশ শক্তিশালী ফলাফল। নেট প্রফিট প্রায় 49% বেড়ে 2200 ক্রোর্স ছুঁয়েছে। বাহ! ভলিউম গ্রোথ হয়েছে 9.7%। যদিও এর একটা বড় অংশ এসছে সম্প্রতি অধিগ্রহণ করা ইন্ডিয়া সিমেন্টস আর কেসারাম ইন্ডাস্ট্রিজের সিমেন্ট ব্যবসা থেকে। মানে শুধু অর্গ্যানিক গ্রোথ নয়। আচ্ছা। কিন্তু কনসলিডেটেড ইবিডা 44% বেড়েছে, আর ইবিডা পার টন হয়েছে প্রায় 1248 টাকা। এটা গত বছরের থেকে 337 টাকা বেশি। তার মানে প্রতি টন সিমেন্ট বিক্রি করে লাভ বেড়েছে। হ্যাঁ, মানে কোম্পানির কার্যকারিতা বা এফিসিয়েন্সি বেড়েছে, সেটা স্পষ্ট। ম্যানেজমেন্ট জানাচ্ছে তারা ইন্ডিয়া সিমেন্টসের আর্থিক অবস্থার উন্নতিতে নজর দিয়েছে এবং পরিকাঠামো বাড়াতে ক্যাপেক্স বা মূলধনী বিনিয়োগেরও পরিকল্পনা করছে। ঠিক বুঝলাম না। হ্যাঁ, ব্যাপারটা একটু জটিল। Q1 এর রেভিনিউ বা আয় 70% বেড়ে 7000 ক্রোর্স পার করেছে, যা খুবই ভালো। কিন্তু নেট প্রফিট বা নিট লাভ 90% কমে গেছে, মাত্র 25 ক্রোর্স হয়েছে। গত বছর এই সময় লাভ ছিল প্রায় 250 ক্রোর্স। বলেন কি, এতটা কমলো? কারণটা কি? বাজার মূলত নজর রাখছে ব্লিঙ্কিটের দিকে, মানে ওদের কুইক কমার্স ব্যবসা। ব্লিঙ্কিটের রেভিনিউ বছরে 155% আর আগের কোয়ার্টারের তুলনায় 25% বেড়েছে। কিন্তু প্রতিযোগিতা তো বাড়ছে। সুইগি, ইনস্টামার্ট, জেপ্টো, ফ্লিপকার্ট মিনিটস, এদের চাপে ব্লিঙ্কিটকে খুব দ্রুত ডার্ক স্টোর বাড়াতে হচ্ছে, মানে ছোট ছোট লোকাল গোডাউন। সেই খরচের জন্য? ঠিক। ওদের লক্ষ্য 639টা থেকে বাড়িয়ে 1500+ করা। এই দ্রুত সম্প্রসারণের খরচটা কিন্তু লাভজনকতাকে বা প্রফিটেবিলিটিকে বেশ জোর ধাক্কা দিচ্ছে। বাজারের মূল প্রশ্ন এটাই, এই যে বিপুল গ্রোথ, এটা লাভজনক হবে কবে? বোঝা গেল। আচ্ছা, হ্যাভেলসের খবরটা কি? খুব একটা ভালো নয়? না, ওদের Q1 একটু ধাক্কা খেয়েছে। সামগ্রিক রেভিনিউ 6% কমেছে। আর লয়েড কনজিউমার, যেটা ওদের এসি ব্যবসা, সেটার রেভিনিউ তো 35% পড়েছে। 35%? কেন? কারণটা অবশ্য পরিষ্কার। এবছর গরম তেমন পড়েনি, আর বর্ষাও একটু আগে চলে এসেছে, তাই এসি বিক্রি কম। ইবিডা বা পরিচালন লাভও 10% কমেছে। হ্যাঁ, গরমটা এবার সত্যি তেমন ভোগায়নি, ঠিকই। আচ্ছা, শেষ করার আগে টাইটানের খবরটা একটু জেনে নিই। ওরা নাকি আন্তর্জাতিক বাজারে বড় পদক্ষেপ নিচ্ছে? একদম। টাইটান উপসাগরীয় অঞ্চলের একটা বেশ পরিচিত জুয়েলারি ব্র্যান্ড, দামাস জুয়েলারি, সেটার 67% শেয়ার কিনে নিচ্ছে। ডিলটা প্রায় 2440 কোটি টাকার। বাহ, এটা তো বেশ বড় পদক্ষেপ। হ্যাঁ, ওদের ইউএই ভিত্তিক একটা সাবসিডিয়ারির মাধ্যমে এই অধিগ্রহণটা হচ্ছে। এর ফলে টাইটান আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে গালফ অঞ্চলে, নিজেদের উপস্থিতি অনেক জোরদার করতে পারবে। দামাস ওই অঞ্চলের একটা প্রতিষ্ঠিত নাম, তাই বিভিন্ন দেশের গ্রাহকদের কাছে পৌঁছতে সুবিধা হবে। একদম। আজকের আলোচনাও প্রায় শেষের দিকে। শেষে কি কোনো ইন্টারেস্টিং বা চমকপ্রদ তথ্য থাকছে আমাদের জন্য? অবশ্যই। চলুন চীনের ইলেকট্রিক ভেহিকল বা ইভি বাজারের বিশালতা নিয়ে একটা তথ্য দিই, যা শুনলে একটু অবাক হতে হয়। সোনা কমস্টারের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালে পৃথিবীতে যত ইভি বিক্রি হয়েছে তার 66%, মানে 2/3 হয়েছে একা চীনে। আরে, 66%? হ্যাঁ, সংখ্যাটা হলো 11.3 মিলিয়ন, মানে 1,13,00,000 গাড়ি। শুধু তাই নয়, তাদের ইভি রপ্তানি মানে এক্সপোর্ট 2020 সালে ছিল মাত্র 1 মিলিয়ন, যা 2024 সালে বেড়ে হয়েছে 6 মিলিয়ন বা 60 লক্ষ। অবিশ্বাস্য! মানে বাজারের পুরো রাশটাই ওদের হাতে চলে যাচ্ছে। এক প্রকার তাই। এটা চীনের ইভি শিল্পে তাদের আত্মকারী বা অপ্রতিরোধ্য আধিপত্যটা তুলে ধরে। সত্যিই ভাবার মতো বিষয়। বাজারের এই গতি প্রকৃতি আর এই ধরনের পরিবর্তনগুলো বোঝাটা যে কতটা জরুরি, আজকের আলোচনা থেকে সেটা আরও স্পষ্ট হলো। আজকের মতো এখানেই শেষ করছি। উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের এই বিশ্লেষণ আপনাদের বিনিয়োগের সিদ্ধান্তে কিছুটা হলেও সাহায্য করবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন।